মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ন্যারেশন শেখার ক্লাস শুরু করলাম। আর আজকে শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে তুমি চিনবে? যখন দেখবে বাক্যের শুরুতে কি আছে, সাবজেক্ট, তারপরে ভার্ব আর লাস্টে ফুল স্টপ, তুমি নিশ্চিত হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমি ন্যারেশন করব, এই টোটাল ব্যাপারটা প্রথমে দেখে হয়তো মনে হচ্ছে এত কিচ্ছু না, এগুলো প্র্যাকটিস করতে করতে একেবারে মাথার মধ্যে ঢুকে যাবে, 100% গ্যারান্টি। দেখছো আমার চ্যানেল ঘরে ঘরে ইংলিশ, ভালো লাগলে, মনে যদি হয় এর থেকে উপকার হবে, তাহলে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে। দেখো এখানে কিছু কালো কালিতে যেগুলো লিখেছি, এইগুলো যদি কোটেশনের মধ্যে থাকে, তাহলে যখন ন্যারেশন করে কোটেশনটা তুলবো, তখন এই নীল কালিতে যেগুলো লেখা আছে সেইগুলোতে পরিবর্তন করতে হবে। আর এখানে কিছু ভার্বের লিস্ট দিয়ে দিয়েছি। বাঁদিকে সবুজ কালিতে যেগুলো লিখেছি সেই ভার্বগুলো কোটেশনের মধ্যে থাকবে। যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অর্থাৎ কোটেশনটা যখন তুলে দেবে, তখন ডান দিকের ভার্বগুলো কি আসবে। আর এটা তো তুমি আমি প্রতি ক্লাসেই দেখাই, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। ঠিক আছে, তার আগে জেনে নাও এই যে কোটেশনের মধ্যে যে বাক্যটা আছে এটাকে বলে রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরে এই যে ভার্বটা, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এখন এখানে কথাটা কে বলছে? সুমন। তাহলে এই যে কোটেড স্পিচটা অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচটা, এটা আসলে কার মুখ থেকে নির্গত হয়েছে? এটা সুমনের মুখ থেকে বেরিয়েছে, তার মানে সুমন এই কথাটা বলেছে। আর দেখো রিপোর্টিং ভার্বটা কিসে আছে? সের পাস্ট ফর্ম কি? সেইড। তাহলে এটা ভার্বের 2 নম্বর। তাহলে যতক্ষণ কোটেশন আছে আই অ্যাম হ্যাপি এটাই থাকবে, কিন্তু যেই আমি ন্যারেশন করব অর্থাৎ এটাকে বলে ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচ, এর মুখের কথাটাই এখানে আছে। সেটাকে যখন ইনডিরেক্ট স্পিচ করব অর্থাৎ এই যে কোটেশনগুলো যখন তুলব, তখন কি করতে হবে জানো? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এই সেইডের জায়গায় সেইডই থাকবে, আর কমা কোটেশনের জায়গাটায় কি হবে? দ্যাট। কমা কোটেশনটা উঠে গিয়ে কি হবে? দ্যাট। এবারে এসো এই দিকের ব্যাপারটাই দেখো। এখানে দেখো এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন প্লুরাল, আই, মি, মাই, উই, আস, আওয়ার। শুধু মনে রাখবে আই, মি, মাই, উই, আস, আওয়ার এরা মানে হচ্ছে বক্তা। আমি পরে যখন বোঝাবো ক্লিয়ার হবে। আর ইউ, ইউ, ইউর যদি কোটেশনের মধ্যে ইউ, ইউ, ইউর থাকে, তাহলে বুঝবে সেই ইউ, ইউ, ইউরটা বক্তা কাকে ইন্ডিকেট করছে? যাকে বলছে শ্রোতাকে ইন্ডিকেট করছে। আর এই যে 1, 2, 3, 4, 5, 6 এই যে এতগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল, এদের কেউ যদি এই কোটেশনের মধ্যে থাকে, তাহলে তাদের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার করে দিই ব্যাপারটা। এইখানে সুমন, এই যে সেইডের আগে যেটা আছে সুমন, এই হচ্ছে কি? বক্তা। ঠিক আছে। আর কোটেশনের মধ্যে কি রয়েছে? প্রথমেই দেখতে পাচ্ছি কি রয়েছে? আই। দেখো কোটেশনের মধ্যে যদি আই থাকে, তাহলে সেই আই কাকে বোঝাবে? বক্তাকে। এই যে লিখে দিয়েছি, এই যে আমি কথা বলছি, আমি যদি কথা বলতে বলতে যদি বলি আজ আমি ন্যারেশন শেখাচ্ছি, এই আমিটা কে? এই আমিটা তো বক্তা, মানে আমি তো বক্তা। তাহলে আমি ন্যারেশন শেখাচ্ছি যখন আমি বলছি, তাহলে সেই আমিটা নিশ্চয়ই আমাকেই বোঝাচ্ছি, তোমাদেরকে তো বোঝাচ্ছি না। তাহলে কোটেশনের মধ্যে আই, মি, মাই এরা যদি থাকে বা উই, আস, আওয়ার, সেটা কাকে ইন্ডিকেট করে? বক্তাকে। তাহলে এই আই কাকে ইন্ডিকেট করছে? বক্তাকে। এটা ক্লিয়ার হলো? এইবারে দেখো রিপোর্টিং ভার্বটা সেইড মানে হচ্ছে ভার্বের কত নম্বর? 2 নম্বর। তাহলে এটা যদি ভার্বের 2 নম্বর হয়, যেই কোটেশন উঠে যাবে, যেমন ইংরেজরা আমাদের দেশে আসার পরে ভারতবাসীদেরকে কি করছিল? খ্রিস্টানে পরিণত করছিল, খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করছিল। ঠিক তেমনি কোটেশন যতক্ষণ আছে ততক্ষণ অ্যাম সুরক্ষিত, কিন্তু যেই কোটেশন উঠে যাবে তখনই দাদাগিরি শুরু করবে কে? এই সেইড ভার্বটা, অর্থাৎ যে কিনা পাস্ট। সে তখন এই কোটেশনের ভেতরের ভার্বকে তার পাস্ট দণ্ড দিয়ে টাচ করিয়ে কিসে রূপান্তরিত করবে? পাস্টে। পাস্টিকরণ হয়ে যাবে। এবার সেইটা কিভাবে, কোন ভার্ব কি হবে, তার জন্য আমি এই লিস্ট দিয়েছি। ঠিক আছে। তাহলে দেখো এখানে কোটেশনের মধ্যে এই যে আমি বললাম বাঁদিকে যেগুলো লিখেছি সবই কোটেশনের মধ্যে থাকলে কোটেশন যেই তুলে দেবো, ডান দিকে কালো কালিতে যেগুলো লিখেছি সেটাই হবে। তাহলে এই যে অ্যাম, নিশ্চয়ই সেটা কোটেশন উঠে গেলে কি হবে? ওয়াজ হবে। কখন হবে? যদি রিপোর্টিং ভার্ব ফার্স্টে থাকে। তার আগে খেয়াল করো, সুমন যদি বলে আই, এই দেখো আমি বলেছি না কোটেশনের মধ্যে আই, মি, মাই থাকা মানেই সেটা কাকে বোঝাচ্ছে? বক্তা। অর্থাৎ বক্তা আই বলতে নিজেকেই বোঝাচ্ছে। ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? দেখো প্রথমে আমি কি লিখবো? সুমন। সেইডটা সেইডই লিখবো। এবারই বলেছি যেহেতু এটা অ্যাসার্টিভ, এটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ, আর একটু আগে বলেছি কিন্তু কিভাবে অ্যাসার্টিভ চিনতে হয়। প্রথমে সাবজেক্ট থাকবে, যেমন এই আই একটা কি? সাবজেক্ট। আই কেন? এখানে ইউ, রাম, শ্যাম, হি, মানে এই লাইনে যা আছে যদি থাকে সাবজেক্ট, আর লাস্টে যদি ফুল স্টপ হয় তাহলে অ্যাসার্টিভ। এইবার আমি লিখলাম সুমন সেইড, এই যে কমা কোটেশন এটা উঠে যাবে, এই কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে তোমাকে অবশ্যই কি বসাতে হবে? দ্যাট। অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাটটা বসবে।
এবার এই আইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আই কোটেশনের ভেতরে আই কাকে বোঝাচ্ছে? এই বক্তাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? সুমনকে। এইবার তুমি নিশ্চয়ই জানো সুমন তো আর সি না, সুমন মানে কি? হি। তাহলে আমি এখানে মনে মনে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি? হি। এইবার আই মানে তো বক্তাকে বোঝাচ্ছে, তখন আই এই সুমনকে রিকোয়েস্ট করছে, মানে হিকে রিকোয়েস্ট করছে, বক্তাকে রিকোয়েস্ট করছে যে তুই আমার জায়গায় এসে কি কর, আমাকে চেঞ্জ কর, আমাকে আমার প্রোনাউন ফর্মটাকে চেঞ্জ কর, নইলে ন্যারেশনে সঠিক উত্তর হবে না। তাহলে এই আইটা কত নম্বর? দেখো এই আইটা কত নম্বর? এই আইটা কিন্তু 1 নম্বর। আর এই হিটাও তো কি 1 নম্বর। তাহলে এইখানে কি হয়ে যাবে? আইয়ের জায়গায় হয়ে যাবে হি। হলো। এইটার পরে আবার দেখতে পাচ্ছি কি রয়েছে? ভার্ব। এই দেখো অ্যাম থাকলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হবে, যে কোনো একটা হবে। তাই হি বসিয়েছি, এই আইটা চেঞ্জ হয়েছে সুমনের সঙ্গে কি? হি। এবার এই অ্যামটার জায়গায় হয় ওয়াজ নয় ওয়্যার, তাহলে হির সঙ্গে নিশ্চয়ই ওয়্যার হবে না, কি হবে? ওয়াজ। তারপরে কি হবে? হ্যাপি। হয়ে গেল। তাহলে এই দু জায়গায় চেঞ্জ হলো, আইটা চেঞ্জ হলো, অ্যামটা চেঞ্জ হলো। ক্লিয়ার? এইবারে মনে করো এই সুমনের জায়গায় মনে করো এখানে কি আছে? সীতা। কি আছে? সীতা। সুমনের জায়গায় মনে করো বক্তা, এই বক্তা যে বক্তব্য রাখছে সুমনের জায়গায় যদি থাকে সীতা, তখন এই আইটা তো সীতাকে বোঝাবে। তাহলে সীতা মানে কি? সীতা মানে হচ্ছে সি। তখন কিন্তু যেটা এখানে হি লিখেছিলাম তখন এটা কি হবে জানো? সি হবে। কি হবে? সি। আবার মনে করো এই সীতার জায়গায় যদি মনে করো রয়েছে ইউ, অর্থাৎ সুমন সেইড নেই, বলা হচ্ছে ইউ সেইড, তাহলে এবার বক্তাকে ইউ। আর আমি বলে দিয়েছি আই মানেই কাকে বোঝাবে? কোটেশনের ভেতরের আই মানেই কাকে বোঝাবে? বক্তাকে বোঝাবে। তাহলে এখন বক্তা যদি ইউ হয় তাহলে এই আইয়ের জায়গায় কি চলে আসবে? তখন এই আইয়ের জায়গায় তখন চলে আসবে ইউ। আর যে ইউ আসবে তখন ওয়াজটা কি হয়ে যাবে জানো? ওয়্যার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। শুধু তুমি মনে রাখবে কোটেশনের মধ্যে যদি আই মি মাই থাকে, কি বললাম? কোটেশনের মধ্যে যদি আই মি মাই থাকে তাহলে সেই আই মি মাইয়ের চেঞ্জ কে করবে? বক্তা গিয়ে চেঞ্জটা করবে। আর ভার্বগুলোর চেঞ্জ এই অনুযায়ী হবে। এইদিকে যেগুলো আছে সেগুলো সব কোটেশনের মধ্যে, এগুলো সব কি? কোটেশনের মধ্যে। কোটেশন উঠে গেলে এইগুলো হবে। কখন হবে? যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে। এবারের উদাহরণে এসো। এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব কি রয়েছে? সেইজ। তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়, সেইজ অথবা ধরো মনে করো রয়েছে কি? সে, অথবা এই যে ফিউচার উইল সে, এই সব যদি থাকে তাহলে এই যে অ্যাম চেঞ্জ হয়ে যে ওয়াজ ওয়্যার সেটা হবে না। অর্থাৎ এর পাস্টে রূপান্তর ভার্বের হবে না, কারণ এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে নেই। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে বা ফিউচার ইনডেফিনাইটে থাকে তাহলে কোটেশনের ভেতরের ভার্বের কোনো চেঞ্জ হবে না। পরবর্তীতে আরো উদাহরণ দিয়ে সেটা বোঝাবো। আপাতত দেখো আমি কি লিখবো? সুমন সেইজ, দ্যাটটা তো বসবেই। আবারও দেখো আই মানে কাকে বোঝাচ্ছে? আই মানে তো বক্তা, তাহলে এই আই কাকে বোঝাচ্ছে? বক্তাকে। তো সুমন তো একটা ছেলে, তাহলে এখানে কি হবে? হি হবে। এই যে হি হওয়ার পরে তুমি এই অ্যামের জায়গায় কিন্তু ওয়াজ ওয়্যার আনতে পারবে না। পারবে না। কেন পারবে না? কারণ এইটা কিন্তু পাস্ট ফর্মে নেই, এটা সেইড পাস্টে ছিল বলেই ভার্বের ওই চেঞ্জটা হয়েছে, মানে অ্যামের জায়গায় ওয়াজ এসেছে। এখানে কিন্তু আইটা তো হি হবেই, কিন্তু এই অ্যাম ইজ আরটা ওয়াজ ওয়্যার হবে না। কিন্তু অ্যাম ইজ আর তিনজনই তো প্রেজেন্ট, তাই নিজেদের মধ্যে চেঞ্জ হতেই পারবে, কিন্তু ওয়াজ ওয়্যারে যেতে পারবে না, মানে পাস্টে যেতে পারবে না, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে নেই। এবার দেখতে পাচ্ছি আই ছিল বলে অ্যাম হয়েছে, তাহলে হির সঙ্গে তো অ্যাম হয় না। তাহলে অ্যামেরা প্রেজেন্টে 3 ভাই, অ্যাম ইজ আর। তুমি নিশ্চয়ই জানো হির সঙ্গে কোনটা হয়? ইজ। তাহলে এখানে কি হবে? হি ইজ, তারপরে কি হবে? হ্যাপি। কিন্তু কোনো মতেই এই অ্যামটা ওয়াজ হবে না, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে। এক্ষেত্রেও তাই, এটা ফিউচার। তাহলে এক্ষেত্রেও তুমি কি লিখবে? সুমন উইল সে, তারপরে যথারীতি কমা কোটেশনে কি লিখবে? দ্যাট। তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে? সুমনকে বোঝাচ্ছে। তাহলে সুমন একটি ছেলের নাম, তাহলে আমি সি নেবো না কি নেবো? হি। তাহলে লিখবো হি। এখানেও তখন কি হবে? ইজ হবে। হি ইজ হ্যাপি। হি ইজ হ্যাপি। এখানে যদি সুমনের জায়গায় মনে করো যদি থাকতো কথার কথা ইউ, যদি থাকতো ইউ উইল সে, যদি এখানে থাকতো ইউ উইল সে, এই আই তখন কাকে বোঝাচ্ছে? বক্তাকে। তা বক্তা, এই যে বললাম কোটেশনের ভেতরে আই থাকা মানেই বা মি বা মাই থাকা মানেই তার চেঞ্জটা কে করবে? বক্তা। তাহলে আই তখন বক্তাকে বলছে ভাই আই তুই আমাকে চেঞ্জ কর। তো এখন বক্তা আমি কি করেছি মনে করো? ইউ। তাহলে এই আই এর চেঞ্জ করতে কে চলে যাবে? এই আইটাকে চেঞ্জ কে করবে? ইউ। তাহলে এখানে আমি তো দ্যাট লিখবো, লিখলাম। লিখে আগের বারে সুমন ছিল বলে আই এর জায়গায় হি হয়েছে, এবার যে এখানে ইউ চলে এলো তাহলে এই আইটা এবার ইউ কে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ইউ। যে ইউ হবে, আইর সাথে অ্যাম ছিল, হি বলে ইজ হয়েছে, কিন্তু ইউ হলে কি হবে? আর। তাহলে হবে ইউ আর
হ্যাপি। তাহলে এই অ্যাম ইজ আর এরা নিজেদের মধ্যে চেঞ্জ হতেই পারে, কারণ অ্যাম ইজ আর তিনজনই প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাম ইজ আর এর জায়গায় কোনো মতেই ওয়াজ বা ওয়্যার আসবে না, যেহেতু এই রিপোর্টিং ভার্বটা পাস্ট না, এটাও পাস্ট না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনাইট। তাহলে এইটুকু ক্লিয়ার হলো যে কোটেশনের মধ্যে কোটেশনের মধ্যে আই মি মাই এরা থাকলে তাদের চেঞ্জ কি দিয়ে হবে, বক্তা দিয়ে। আর কোটেশনের মধ্যে যদি ইউ ইউ ইউর থাকে, মানে এই কোটেশনের মধ্যে কোথাও যদি ইউ ইউ ইউর থাকে, সেটার চেঞ্জ কি দিয়ে হবে জানো, সেটার চেঞ্জ হবে শ্রোতা দিয়ে। এবার সেটা আমরা আলোচনা করে নেব। এতক্ষণ জেনারেশন করেছি তাতে রিপোর্টিং ভার্ব শুধু সেইড ছিল, কিন্তু এখন কি এসেছে দেখো, সেইড টু। আর এই সালমা এ হচ্ছে বক্তা। সালমা কাকে কথাটা বলছে, অর্থাৎ সালমার বক্তব্যের শ্রোতাকে দেন, তাহলে এ হলো কি শ্রোতা। এইবারে এটাকে তো রিপোর্টিং ভার্ব বলছে, এবারে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন না, ইউটা হচ্ছে কি সাবজেক্ট আর লাস্টে কি ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে মুহূর্তে বুঝে গেলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তখনই আমি বুঝলাম এই সেইড টুর জায়গায় হবে টোল্ড। একটু আগে কি হচ্ছিল, একটু আগে সেইড ছিল, সেইডের জায়গায় সেইড লিখছিলাম, এবার যেই সেইড টু হলো আমার সেইড টুর জায়গায় কি হবে, টোল্ড। তাহলে আমি লিখলাম সালমা টোল্ড দেম, দেখো সেইড টুর জায়গায় কি এনেছি, টোল্ড। ব্যাস, অনেকে আবার এই টোল্ডের পরে টুটাও লেখে, না, সেই টু এই দুটোর জায়গাতেই কি আসবে, টোল্ড। কিন্তু আগের বারে কিন্তু শুধু সেইড দিয়েছিলাম, উদাহরণটা খেয়াল করো প্রথমে, তাই সেইডটা সেইড হয়েছে, কিন্তু এখানে সেইডের সঙ্গে টু রয়েছে, তাহলে সেইড টু জায়গায় টোল্ড দেম, কমা কোটেশনের জায়গায় কি হবে, দ্যাট। এইবারে চেঞ্জটা খুঁজতে হবে, এখানেই স্টুডেন্টরা ভুল করে ফেলে। আচ্ছা, এই যে কোটেশনের শুরুতে দেখছো ইউ, তুমি দেখো এখানে ইউর ফর্মটা দেখো, ইউ ইউ ইউর, অর্থাৎ এই যে এক সাবজেক্ট ইউটা এটাও ইউ, অবজেক্টটাও ইউ। তাহলে তুমি বুঝবে কি করে, যখন দেখবে ভার্বের সামনে আছে তখন সেটা হচ্ছে কি এক নম্বর ইউ, মানে সাবজেক্ট ইউ। আর যদি এই ইউটা ভার্বের পিছনে থাকতো তখন সেটা কত নম্বর ইউ হতো, 2 নম্বর ইউ। তা যাই হোক, এখানে এটা কত নম্বর ইউ, 1 নম্বর ইউ, সাবজেক্ট ইউ। আর এটা মি, এই মিটা কত নম্বর, দেখো আই এর 2 নম্বর কি মি। এইবার প্রশ্ন হচ্ছে, এই অবধি তো আমার হলো কমা কোটেশনে দ্যাট। এবার এই ইউ আমি বলেছি দেখো কোটেশনের মধ্যে যদি ইউ ইউ ইউর এই তিনজনের কেউ যদি থাকে, হ্যাঁ আছে, এই যে ইউ আছে, তাহলে এই ইউ কাকে কাকে ইন্ডিকেট করছে, দেম। আমি একটা কথা বলছি, তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি বক্তা, আমি সালমার মতো আমি একজন বক্তা। আমি যদি বলি এই তুই কি আমার সঙ্গে আগামীকাল যাবি, তাহলে এই তুইটা আমি কাকে বোঝাচ্ছি, যে আমার কথা শুনছে শ্রোতা। আমি তো নিজেকে বলবো না, আমি ন্যারেশন শিখেছি, আমি কি বলবো, আমি ন্যারেশন শিখেছি, আমি কি বলবো তুমি ন্যারেশন শেখাচ্ছ। ঠিক তেমনই তাহলে এই যে সালমা, এই যে রিপোর্টেড স্পিচটা, এটা কার মুখের কথা, সালমার। তাহলে সালমার মুখের কথার মধ্যে যখন সালমা ইউর উল্লেখ করেছে, তাহলে সেটা নিশ্চয়ই সালমা তার কথা শুনছে যে শ্রোতা, তাকেই বোঝাচ্ছে। তাহলে এই ইউটা কাকে বোঝাবে, শ্রোতাকে। তাহলে এই শ্রোতার দায়িত্ব ইউটাকে কি করা, চেঞ্জ করা। তাহলে ইউ ডাকছে, কাকে ডাকছে, শ্রোতাকে, যে শ্রোতা আয়, এসে আমাকে কি চেঞ্জ কর, আমাকে চেঞ্জ কর, কারণ আমাকে চেঞ্জ না করলে ন্যারেশন হবে না। তাহলে এই শ্রোতা এই ইউটাকে চেঞ্জ করবে। আমি আবারও বলছি, কোটেশনের মধ্যের কথা দেখো, এদিকে কি আছে, সালমা সালমার জায়গায় চলে যাবে, দেম দেম, এদিকে কিচ্ছু তাকানোর দরকার নেই, শুধু সেই টুটাকে টোল্ড করবে। তাহলে সালমা টোল্ড দেম, তারপর কমা কোটেশনে দ্যাট লেখার পরেই এবার তোমার খেলা শুরু হবে। তাহলে এই ইউ কাকে বোঝাচ্ছে, শ্রোতাকে। তাহলে শ্রোতাকে যখন বোঝাচ্ছে, তাহলে শ্রোতার দায়িত্ব সেই ইউটাকে রিপ্লেস করা। এবার দেম ইউকে জিজ্ঞেস করছে যে ইউ তুই কত নম্বর, ইউ বলছে আমি তো 1 নম্বর, আমি ভার্বের আগে বসে আছি, আমি তো 1 নম্বর। তখন দেম বলছে তাহলে তো সমস্যা, তখন ইউ বলছে কেন শ্রোতা তোমার কি সমস্যা। দেম বলছে দেখ আমি হচ্ছি 2 নম্বর, আমি হচ্ছি কত নম্বর, আমি হচ্ছে কি 2 নম্বর, আর তুই হচ্ছিস কি কি 1 নম্বর। তাহলে তো কোনো মিলবে না, খাপে তো খাটবে না, তো কি করে খাটবে। আমার পায়ের সাইজ 7, জুতোর সাইজ হচ্ছে 5, তাহলে 5 সাইজের জুতোতে আমার 7 সাইজের পা কি করে খাটবে। তখন ইউ বলছে তাহলে উপায় কি, তাহলে কি ন্যারেশন হবে না, বলছে নিশ্চয়ই হবে। তুই দেম তখন ইউকে বলছে তুই যদি 1 নম্বর হোস তো অসুবিধে নেই। দেম বলছে আমারও তো একটা 1 নম্বর আছে, আমারও তো একটা 1 নম্বর ফর্ম আছে, কে দে। আরে বাবা 3 ভাই আছি আমরা, দে দেন দেয়ার, 3 ব্রাহ্মণ 3 ভাই, পুজো করতে হবে। একজন ব্রাহ্মণের যদি অসুবিধা হয়, অন্য ব্রাহ্মণ পুজো করলে পুজো তো হবে। তাহলে দেম নিজে যেতে পারছে না ইউকে চেঞ্জ করতে, কেন বলো তো, কারণ ইউটা হচ্ছে সাবজেক্ট 1 নম্বর, দেমটা হচ্ছে অবজেক্ট কি, দেখো দেম 2 নম্বর।
তাহলে এই ইউর 1 নম্বরের সঙ্গে অ্যাডজাস্ট হবে এই যে দে দেম দেয়ার, এই যে তিন, এই যে দে ফ্যামিলি 3 ভাই, দে দেম দেয়ার, তার মধ্যে 1 নম্বর ফর্মটাকে দে, ইউ কি 1 নম্বর, তাহলে দেম যেতে না পারলে তার 1 নম্বর ভাইকে পাঠিয়ে দেবে ইউকে চেঞ্জ করার জন্য। তো এই ইউ কিন্তু চেঞ্জ হতেই হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার দে, এগুলো দে। এইবার যেই কোটেশন উঠে গেল, আমি বলেছি রিপোর্টিং ভার্ব পাস্ট, এটা তো প্রেজেন্ট বা ফিউচার না, তাহলে এ সেই যেমন খ্রিস্টানরা ভারতীয়দের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেছিল, এই রিপোর্টিং ভার্ব এতক্ষণ কোটেশনের বেড়া ছিল বলে ঢুকতে পারেনি, যেই কোটেশন উঠে গিয়েছে একটা পাস্টের দণ্ড, পাস্টিকরণের দণ্ড গিয়ে ভার্বকে টাচ করবে, টাচ করে কিসে পরিণত করবে। যেমন সেই কিং মিডাসের গল্প আছে না, যেটাই টাচ করবে শোনা হবে, তা ওদের ওই জাদুদণ্ডের মতো একটা পাস্টের দণ্ড আছে কার, এই রিপোর্টিং ভার্ব। সে গিয়ে কি করবে, প্রথম যে ভার্বটাকে দেখা পাবে তাকে টাচ করে দেবে। তো এই দিকতে যেতে যেতে প্রথমে ইউটাকে তো চেঞ্জ করে দে করেছে, এবার উইলটা দেখে উইলটাকে টাচ করেছে, টাচ করলে উইলটা পাস্টে পরিণত হবে। দেখো শ্যাল উইল থাকলে কি করতে হবে, উড, তাহলে এখানে কি হয়ে যাবে, দে উড। যেই দে উড হয়ে গেল, এরপরে যে ভার্বটা আছে গো, সেটা কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ একজনই চেঞ্জ হবে, উইলটাই উড হবে। তুমি উইলকে উড করবো আবার গোকেও গো এর পাস্ট ফর্ম ওয়েন করবে, এত মামদোবাজি চলবে না, যে কোনো একজন। তাহলে উইল উড হয়ে গেছে, মানে গোটা গোই থেকে যাবে। এবারে উইথটা লিখে দেবো, উইথ লিখে দিলাম, দে উড গো উইথ। এইবারে দেখো আবার খেলা, দেখো আমি লাল কালি আন্ডারলাইন করেছি। এবারে দেখো আমি কি বলেছি, কোটেশনের মধ্যে, এই সবগুলো কি কোটেশনের মধ্যে আই, মি, মাই, এই তিনজনের কেউ যদি থাকে তাহলে তারা কাকে বোঝাবে, বক্তাকে বোঝাবে। এখানে বক্তাকে সালমা, বক্তাকে বোঝাবে। তাহলে সালমা মানে কি, সালমা মানে কি সি, সালমা মানে সি, একটা মেয়ে। তাহলে এই ইউর চেঞ্জের দায়িত্ব যেমন কে নিয়েছিল, শ্রোতা। এই যে বললাম, আমি যদি বলি প্লিজ ইউ সাবস্ক্রাইব মি, এই মি মানে কি, আমি বক্তা নিজের কথা বলছি। তাহলে সালমা এই কোটেশনের রিপোর্টেড স্পিচটা তো সালমারই মুখের কথা। তাহলে একটা লোক যদি, একটা বক্তা যদি কথার মধ্যে আমি, আমাকে, আমার বলে, সে নিজেকেই বোঝাবে। তাহলে এই মিটা কাকে ইন্ডিকেট করছে, সালমা। তাহলে সালমার দায়িত্ব মিটাকে কি করা, চেঞ্জ করা, কারণ এই মিকে চেঞ্জ না করলে তো ন্যারেশনটা হবে না। তখন মি সালমাকে বলছে যে তাড়াতাড়ি এসো, এসো আমাকে চেঞ্জ করো, বক্তা তুমি এসে আমাকে চেঞ্জ করো। তাহলে সালমা মানে নিশ্চয়ই হি না, কি হবে সি, সালমা মানে সি। এইবার এই সালমা এবার মিকে জিজ্ঞেস করছে, ঠিক আছে আমি চেঞ্জ করতে যাচ্ছি, তা তুমি কত নম্বর। মি বলছে আমি তো 2 নম্বর। বলছে সর্বনাশ, তাহলে তো আমি যেতে পারবো না। তখন মি বলছে কেন তুমি আসবে না, তুমি না এলে তো ন্যারেশন হবে না, চেঞ্জ করতেই হবে, তোমাকে আসতে হবে, কি প্রবলেমটা কি। বলছে ওরে ভাই তোর নাম্বার হচ্ছে কি, তোর সাইজ হচ্ছে 2, আর আমি সি কত নম্বর, আমি হচ্ছে কি 1 নম্বর। তাহলে 2 এর সাথে 1 এর খাপ তো খাটবে না। তাহলে মি বলছে তাহলে উপায়, টেনশনে পড়ে গেছে মি। সি বলছে চিন্তা করছিস কেন, আমরা তো 3 ভাই, সি হার হার, তুই কত নম্বর। মি বলছে আমি 2 নম্বর, চিন্তা করিস না, তোর নাম্বারের একজন আছে, তুই যদি 2 নম্বর হোস, আমারও মেজো ভাই আছে, 2 নম্বর ভাই আছে, কে, হার। ওই যে বললাম পুজো 3 ব্রাহ্মণের যে কোনো একজন করলেই হলো। তাহলে সি যেতে না পারুক, মি 2 নম্বর, সি এর বদলে সি এর 2 নম্বর যদি হার যায় তাহলেই হবে। তাহলে এই মিটা কি হবে বলো তো, হার হবে। মিটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে। এবার রইল টুমরো। এই টাইম পিরিয়ডগুলো আমি এখানে লিখে দিয়েছি। কোটেশনের মধ্যে এই কালো কালিগুলো হচ্ছে কোটেশনের মধ্যে, মানে ডিরেক্ট স্পিচে থাকলে কোটেশন তুললেই নীল কালিগুলো চলে আসবে। এগুলো দেখবে, বারবার দেখবে, তোমাদের একদম মাথার মধ্যে ছেপে যাবে। তাহলে টুমরো, টুমরো মানে আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে, দ্য নেক্সট ডে। তাহলে এই টুমরোটা চেঞ্জ হয়ে কি হবে, দ্য নেক্সট ডে। এবারে দেখো আমি মনে করো এই সালমার জায়গায় আমি কি দিলাম, রাম। ঠিক আছে, এই সালমার জায়গায় আমি কি দিলাম, রাম। আর এই দেমের জায়গায় মনে করো আমি কি দিলাম, আস। আমি এই যে বক্তা বদলে দিলাম, সালমার জায়গায় রাম আনলাম, শ্রোতা দেমের জায়গায় কি আনলাম, আস। দেখো কি হয়। তখন এই যে সেই টুর জায়গায় টোল্ড হবে, কমা কোটেশনে দ্যাট হবে, সব ঠিক হবে। আমি কি বলেছিলাম, কোটেশনের মধ্যে যদি ইউ ইউ ইউর থাকে, কোটেশনের মধ্যে, তাহলে সে কাকে বোঝাবে, শ্রোতাকে। তাহলে এই ইউ কাকে বোঝাবে, শ্রোতাকে। এখন দেমের জায়গায় শ্রোতা কি করেছি দেখো, আস। তাহলে এবার আসের দায়িত্ব ইউকে চেঞ্জ করা। তাহলে ইউ তো 1 নম্বর, আমি বলেছি না যে ইউটা ভার্বের আগে বসবে সেটা হচ্ছে 1 নম্বর ইউ। তাহলে আসের দায়িত্ব ইউকে চেঞ্জ করা, কিন্তু আস তো নিজে 2 নম্বরে, দেখো উই আস, আর ইউ 1 নম্বর। তাহলে আস নিজে ওই 2 নম্বর 1 নম্বরের সঙ্গে কি
অ্যাডজাস্ট হবে না। তাহলে ওর একের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আজ তখন তার 1 নম্বর উইকে কি ওখানে পাঠাবে, তখন যেটা এখানে দে হচ্ছিল, দেমের জায়গায় দে হচ্ছিল, তখন সেটা কি হবে জানো, তখন কি হবে উই, এটা হবে উই। আর মি বলতে আগে কাকে বোঝাচ্ছিল, সালমা মানে সি, এখন মি বলতে কাকে বোঝাচ্ছে, মনে করো রাম, তাহলে এটা কি হবে, ধরতে হবে কি হি। এবার মি কত নম্বর, 2 নম্বর। এবার হি নিজে কত নম্বর, হি হচ্ছে 1 নম্বর। যেহেতু মি 2 নম্বর, তাহলে হি এর দায়িত্ব কি মিকে কি চেঞ্জ করার, তাহলে হি মিকে গিয়ে চেঞ্জ করে কি হবে তখন, যেটা তোমার এখানে হার হচ্ছিল এখন সেটা কি হয়ে যাবে, যেহেতু রামকে বোঝাচ্ছে হি, মি 2 নম্বর, তাহলে হি এর 2 নম্বর কি হিম, তাহলে এখানটা কি হবে জানো, হিম হবে। একদম ইজি। তাহলে এই লিস্টগুলো তোমাকে বুঝতে হবে যে কোন ভার্বটা কিসে পরিণত হবে, এইগুলো দিয়ে বুঝতে হবে যে কোটেশনের মধ্যে এই আই মি মাই ফার্স্ট পার্সন থাকলে সেটা চেঞ্জ হবে বক্তা দিয়ে, আর ইউ ইউ ইয়োর যদি কোটেশনের মধ্যে থাকে চেঞ্জ হবে শ্রোতা দিয়ে। আর 2-4টা উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আবারও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে সাবজেক্ট লাস্টে ফুল স্টপ, তাহলে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানেই সেই টুর জায়গায়, টোটাল সেই টুর জায়গায় কি আসলো, টোল্ড। এখানে বক্তা হচ্ছে হি, আর সেই টুর পরে যেটা আছে সেটা হচ্ছে শ্রোতা। তার মানে কমা কোটেশনের সামনের একটা পার্ট, কমা কোটেশনের পরে একটা পার্ট। তাহলে এইটুকু কাজ মিটিয়ে দিলাম, সেই টুর জায়গায় টোল্ড, বক্তা হি, শ্রোতা মি বসে গেল, কমা কোটেশনে দ্যাট বসে গেল। এবার আসল খেলা, খেলা হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি ইউ রয়েছে, এই দেখো কোটেশনের মধ্যে, এই যে কোটেশনের মধ্যে যদি ইউ থাকে তাহলে সেই ইউ কাকে বোঝায়, শ্রোতা। শুধু এইটুকু মনে রাখতে পারবে না যে কোটেশনের ভেতরে আই মি মাই মানে বক্তা, আর কোটেশনের ভেতরে ইউ ইউ ইয়োর মানে শ্রোতা, এইটা শুধু মুখস্থ করো, আর কিচ্ছু লাগবে না। তাহলে কোটেশনের মধ্যে কি রয়েছে ইউ, তাহলে ইউ মানে কি শ্রোতা, তাহলে ইউ কাকে বোঝাবে, শ্রোতাকে। এখানে শ্রোতাকে মি, তার মানে মি এর দায়িত্ব ইউটাকে চেঞ্জ করার। তো মি নিজে কত নম্বর, 2 নম্বর। দেখো মি নিজে 2 নম্বর, কিন্তু মি যার জায়গায় বসবে মানে যাকে চেঞ্জ করবে ইউটাকে, যেহেতু ইউ শ্রোতাকে বোঝাচ্ছে, শ্রোতারই দায়িত্ব কি ইউকে চেঞ্জ করা, কিন্তু সেই ইউটা 1 নম্বর। আমি বলেছিলাম একদম ভার্বের আগে থাকলে সেই ইউটা কত নম্বর ইউ, 2 নম্বর ইউ না, 1 নম্বর ইউ, ঠিক আছে। তাহলে এই মি যখন ইউর জায়গায় বসবে, যেহেতু ইউটা 1 নম্বর, তখন মি তার যে 1 নম্বর তাকেই পাঠাবে, যে ভাই যে আছে ইউ সেও 1 নম্বর। মি বলছে আমি তো 2 নম্বর, তাহলে আমি 2 নম্বর কি করে 1 নম্বর সিটে বসবো, খাটবে না তো, বুঝতেই পারবো না। তাহলে ও যেহেতু 1 নম্বর, তাহলে তুইও তো ভাই আমাদের 1 নম্বর ভাই, আই তুই চলে যা। তাহলে মি ইউর জায়গায় কি চলে এলো, মি এর 1 নম্বর ফর্ম কে এলো, আই। এইবার এই দেখো আর অ্যাম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার যে কোনো একজন হবে। এবার এই পাস্টের চেঞ্জটা কেন হবে, এই যে কোটেশনের বেড়া যেই উঠে গেছে, এই সেই টু রিপোর্টিং ভার্ব যেটা কিনা পাস্ট, সে গিয়ে পাস্টের দণ্ড টাচ করতে ঢুকে গিয়েছে। সে যখন যাচ্ছে প্রথম ভার্ব কাকে পেয়েছে, আর। তাহলে অ্যাম ইজ আর যেই থাক না কেন হবে ওয়াজ বা ওয়ার যে কোনো একজন। তো এখানে দেখা যাচ্ছে আর এর জায়গায় ওয়াজ হবে, যেহেতু আই এর সাথে ওয়াজটাই হয়। আজকে যদি কোনো কারণে এখানে ইউ আসতো তাহলে অবশ্যই ওয়ার হতো, ওয়াজ হলো, ফলোইংটা কোনো চেঞ্জ হবে না, হয়ে গেল। এবার এলো মি। আমি বারবার বলছি মুখস্থ রাখো, কোটেশনের ভেতরে ইউ ইউ ইউর কাকে বোঝাবে, শ্রোতাকে, আর আই মি মাই কাকে বোঝাবে, বক্তাকে। তাহলে এই মিটা কাকে বোঝাচ্ছে, আই মি মাই মানে কি, আই মি মাই মানে বক্তা, তাহলে মিটাকে মি কাকে বোঝাচ্ছে, বক্তা, বক্তাকে হি। তার মানে বক্তার দায়িত্ব এই মিটাকে চেঞ্জ করা, যেহেতু মি বক্তাকে ইন্ডিকেট করছে, তাহলে যখন কোটেশন উঠে যাচ্ছে এই বক্তাকে গিয়ে মিকে চেঞ্জ করতে হবে। কিন্তু বক্তা নিজে কত নম্বর, নিজে বক্তা কত নম্বর, 1 নম্বর, কিন্তু মি তো 2 নম্বর। তখন হি তখন বলছে কোনো চিন্তা নেই মি, তোকে আমি চেঞ্জ করব, আমরা 3 ভাই আছি, আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 প্রকার আমরা ভাই আছি, তুই যদি 2 নম্বর হোস তাহলে হি বলছে আমি আমার 2 নম্বর পাই কাকে পাঠাবো, হিমকে। ব্যাস তখন এই মির জায়গায় কি হয়ে গেল, দেখো মিটা চলে এলো কি হিম, কারণ মিও 2 নম্বর, হিমও 2 নম্বর, কিন্তু হি আসতে পারবে না কারণ হি নিজে কত নম্বর, 1 নম্বর। আর নাও থাকলে যে দেন হয় সেটা তো এই লিস্টেই পেয়ে যাচ্ছ, নাও থাকলে দেন লিস্টে একটু মুখস্থ করবে। এবারে দেখো এতক্ষণ ধরে আমি যে কটা ন্যারেশন শেখালাম সব কটা শুরুতেই কি ছিল, শুরুতেই ইউ থাকছে, সেই ইউ যেটা কাকে বোঝাচ্ছে, শ্রোতাকে বোঝাচ্ছে। এবার একটু উল্টো করে দেবো, অর্থাৎ প্রথমে আই দেবো, পিছনে ইউ দেবো, তাহলে কি হয় সেটা দেখে নিই। দেখো এবারও আরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ক্যান গো উইথ ইউ টুডে, কে বলছে, রাম। তাহলে রাম হচ্ছে বক্তা, আর এই হার হচ্ছে কি, শ্রোতা। তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে গেলাম, তাহলে আমি সেই টুর জায়গায় কি দিয়ে দিয়েছি, টোল্ড। এই অবধি কোনো ব্যাপার না, বক্তা বক্তার জায়গায় বসালাম, হারটা হার বসালাম,
কমা কোটেশনে দ্যাট বসিয়ে দিলাম। এবারে খেলা শুরু হবে। প্রথমে কে রয়েছে? আই। আমি কি বলেছি? কোটেশনের মধ্যে আই, মি, মাই যেই থাক সেটাই কাকে বোঝাবে? বক্তাকে। তাহলে আগেরগুলোতে এখানে ইউ ছিল, ইউ মানে শ্রোতাকে বোঝায়, তাই ইউটা এই শ্রোতাকে বোঝাচ্ছিল, কিন্তু এখানে তো ইউ নেই, আই। একজন বক্তা যখন বক্তব্য রাখতে রাখতে বলবে আমি বক্তব্য রাখছি, তাহলে বক্তা আই, কারণ এই টোটাল কথাটা তো রামের কথা। তাহলে রাম তার কথার মধ্যে যদি আই বলে, তাহলে সেই আই কাকে বোঝাবে? বক্তাকে। তাহলে আই কাকে ইন্ডিকেট করছে? বক্তাকে। তাহলে রাম, আমি ধরে নেবো রামের প্রোনাউনকে হি। তাহলে এই রাম অর্থাৎ কিনা হি, তারই দায়িত্ব আইটাকে কি চেঞ্জ করা, যেহেতু আই রামকেই বোঝায়, আই বক্তাকেই বোঝায়। এবারে দেখো আই কত নম্বর? 1 নম্বর। এই যে আই 1 নম্বর। তাহলে সেই আই এর চেঞ্জ যখন বক্তা করতে যাচ্ছে, বক্তা বলছে এবারে শান্তি, কারণ আইও 1 নম্বর আর হি নিজেও কি 1 নম্বর। দেখো হি 1 নম্বর। তাহলে একদম আই এর জায়গায় হি বসে গেল। আজকে যদি এই আইটা এখানে মি থাকতো, তাহলে সেই মিটাও বক্তাকেই বোঝাতো, কিন্তু তখন সেই মির জায়গায় যেহেতু মি 2 নম্বর, তখন কিন্তু এই হি বসতে পারতো না। পিছনে যদি এখানে মি থাকতো, তখন হিকে কিন্তু এই মির সাথে অ্যাডজাস্ট করে হিকে তখন কি হতো? হিম। কিন্তু এখানে তো মি নেই, আই রয়েছে, তাহলে হিটা হি বসে গেল। এইবার পাঁচটিকরণ হবে, ক্যান আর গো। প্রথম কাকে দেখেছে? ক্যানের মাথায় পাস্টের দণ্ড টাচ করতেই ক্যানটা কুড হয়ে গেল। কি করে জানবে? এই লিস্টের মধ্যে সব আছে, ক্যান কি হবে? কুড। যেই কুড হলো, গো বললো না আমাকে টাচ করা যাবে না, তাহলে গোটা গোই থাকবে, উইথ হবে। এবারে দেখো ইউ। আমি যদি বক্তা কথা বলতে বলতে তোমাদের দিকে তাকিয়ে বলি ইউ কাম হেয়ার, ইউ জাস্ট সাইলেন্ট, তাহলে ইউ বলতে আমি বক্তা কাদের বোঝাবো? যারা আমার কথা শুনছে, শ্রোতা। তাহলে রামের কথাটা শুনছে কে? এই হার, এই তো শ্রোতা। সেই একটু পরেই তো কি থাকে? শ্রোতা। তাহলে এই ইউ কাকে বোঝাচ্ছে জানো? এই ইউ কাকে বোঝাচ্ছে? দেখো শ্রোতাকে হার। তাহলে হারের দায়িত্ব ইউটাকে চেঞ্জ করা। কিন্তু আমি একটু আগে কি বলেছিলাম? ইউর 3টে ভাই কে আছে দেখো, ইউর, অর্থাৎ সাবজেক্ট 1 নম্বর সেটাও ইউ, অবজেক্ট 2 নম্বর সেটাও ইউ। তুই এটা কত নম্বর ইউ? ওই যে বলেছিলাম ভার্বের আগে থাকলে 1 নম্বর ইউ, আর ভার্বের পরে পিছনের দিকে রয়েছে মানে এটা কত নম্বর ইউ? 2 নম্বর ইউ। তাহলে এটা যেহেতু 2 নম্বর ইউ, তাহলে এই ইউর চেঞ্জ কে করবে? ইউ কাকে বোঝায়? ইউ মানে কাকে বোঝায়? শ্রোতাকে রয়েছে হার, আবার ইউ কি 2 নম্বর। এবার হার খুব চিন্তামুক্ত, কারণ হার নিজেও কত নম্বর? এই যে হার, দেখো হার কত নম্বর? 2 নম্বর। তাহলে হার যাকে চেঞ্জ করবে সেই ইউ, সেও কি 2 নম্বর। তাহলে হার বলছে কোনো চিন্তা নেই, হার তার অন্য 2 ভাইদের বলছে তোদের কারুর আসতে হবে না, কারণ আমার যাকে চেঞ্জ করতে হবে ইউ, সে এবারে দেখতে পাচ্ছি কত নম্বরই রয়েছে? 2 নম্বর, কারণ সে একেবারে ভার্বের পিছনে আছে। তাহলে সেটা যদি অবজেক্টিভ 2 নম্বর ইউ হয়, আমিও তো 2 নম্বর, তাহলে কোনো দরকার নেই তোর আসতে হবে না, আমি বসবো এখানে। তাহলে হার ডাইরেক্ট 2 নম্বর বসে যাবে, হারটাই বসবে, কারণ হারও 2 নম্বর, ইউটাও কি 2 নম্বর। কিন্তু হ্যাঁ, আর কি এই টুডে থাকলে দ্যাট ডে হবে। কিভাবে হবে? এই দেখো লেখা রয়েছে টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। কিন্তু যদি মনে করো এই ইউটা এই সামনে থাকতো, কথার কথা মনে করো এই ইউটা যদি থাকতো সামনে, তখন তো সেই ইউটা আবার কত নম্বর হয়ে যেত? 1 নম্বর হয়ে যেত। এই ইউটাও তো যেমন শ্রোতাকে বোঝাবে, এই ইউটাও তো শ্রোতাকেই বোঝাবে, আর শ্রোতাকে হার। কিন্তু ইউটা এখানে 2 নম্বর বলে হার নিজেও 2 নম্বর, তাই হারটাই বসেছে। কিন্তু যদি কোনো কারণে ইউ সামনে থাকতো, তাহলে তো ইউ কত নম্বর হতো? আমি বলেছি না ভার্বের আগে বসা মানে 1 নম্বর। তখন কিন্তু হার এই 2 নম্বর ফর্ম 1 নম্বর ফর্মে বদল করতে পারতো না। তখন আবার হারকে তার যে 1 নম্বর ভাই শিখে এই জায়গায় কি পাঠাতে হতো, কিন্তু এখানে দরকার পড়ছে না, যেহেতু ইউটা 2 নম্বর, হার নিজেও 2 নম্বর, তাহলে এখানেই বসে যাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হবে? সেই টুর জায়গায় টোল্ড হবে, কমা কোটেশনে দ্যাট হবে। আর এই টোল্ড লেখার আগে বক্তা শ্রোতা যেমন আছে এদের কোনো চেঞ্জ হবে না, বসবে। যা চেঞ্জের খেলা হবে কোটেশনের ভিতরে। সেই খেলাটা কি নিয়ম মেনে হবে? কোটেশনের মধ্যে যদি আই মি মাই থাকে, তাহলে তাদের চেঞ্জ কে করবে? বক্তা। আর যদি কোটেশনের মধ্যে ইউর থাকে, তাহলে তার চেঞ্জ কে করবে? শ্রোতা। আর এখানে দেওয়া আছে টুডে, টুমরো, হেয়ার, নাও, দিস, দ্যাট, এগুলো থাকলে কি হবে? নীলকালিতে সেটা দেওয়া রয়েছে। কয়েকটা উদাহরণ দেখলে, যেমন টুডে থাকলে কি হলো? দ্যাট ডে। আর এখানে রয়েছে এই সবুজ কালিতে যে ভার্বগুলো রয়েছে কোটেশনের ভিতরে, সেই ভার্বগুলো কোটেশন উঠলে ডান দিকের কালো কালিতে আছে যেগুলো, সেইগুলোই পরিবর্তিত হবে। ন্যারেশনের মতো জিনিস একটা ক্লাসে কমপ্লিট হবে না। আমি এইটাকে ধরে নিচ্ছি, তবে হ্যাঁ
একবার যদি সিস্টেমটা বুঝে যাও যে কোটেশনের ভেতরে আই মি মাই চেঞ্জ করবে বক্তা গিয়ে, আর ইউ ইউ ইউর যেহেতু শ্রোতাকে বোঝায়, শ্রোতা গিয়ে সেই ইউ ইউ ইউরটাকে চেঞ্জ করবে। একবার যদি এইটা বুঝে যাও, এটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু একবার বুঝে গেলে অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এইগুলো সেটাসাইড হয়ে যাবে। তাই আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা ধরে নাও, এটাকে আমি ধরে নিচ্ছি পার্ট ওয়ান, এটা পার্ট 1 ধরছি, কারণ এই অ্যাসার্টিভের উপরে খুব শীঘ্রই পরবর্তী 2-1 দিনের মধ্যেই আমি পার্ট 2 আনবো, এবং আরও অনেক উদাহরণ দিয়ে বোঝালে তবে কি তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। অর্থাৎ ইউ নিড মোর এক্সাম্পল, আরও বোঝাবো, বুঝলে দেখবে একদম ক্লিয়ার। প্রচুর উদাহরণ দেবো পরবর্তী অ্যাসার্টিভের পার্ট 2-তে, কিন্তু পরবর্তী যেগুলো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ ওগুলোতে আমার আর বেশি উদাহরণ লাগবেই না, কারণ বেসিক জিনিসটা তোমরা বুঝে যাবে যে কোটেশনের ভেতরের আই মি মাই চেঞ্জ করার দায়িত্ব বক্তার, আর ইউ ইউ ইউর যদি কোটেশনের মধ্যে কোথাও থাকে ইউ ইউ ইউর, তাদের চেঞ্জ কে করবে? এই শ্রোতার এখানে যে থাকবে সে করবে। এখানে হার আছে তাই হার গিয়েছে। আর এই যে যেটা আমি বললাম এইটা, এই হি থেকে নিয়ে এই যে এইগুলো যেগুলো হি হিম হিজ শি হার হার দে দেম দেয়ার ইট ইট ইটস, এই যে কটা আছে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এইগুলো কিন্তু যদি কোটেশনের মধ্যে থাকে তুমি নিশ্চিন্ত তাদের কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে এই ফার্স্ট পারসন আই মি মাই, এইগুলোর চেঞ্জ হবে বক্তা গিয়ে চেঞ্জ করবে সেখানে, আর ইউ ইউ ইউর যদি কোটেশনের মধ্যে থাকে তাদের চেঞ্জ কে করবে? শ্রোতা। আজ এই পর্যন্তই থাক। এত বড় ক্লাস তোমাদের বোরিং লাগতেই পারে, কিন্তু বোরিং লাগার কোনো কারণ নেই। যদি বুঝতে পারো সেই বোঝার মধ্যে যে আনন্দ আছে তাতে বোরিংনেসটা কি পুরোপুরি কেটে যাবে। আমরা খুব শীঘ্রই অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট 2-তে আসবো, এবং যে থিওরিটা শিখলাম এখানে তো জাস্ট টুডেটা দ্যাট ডে করতে শিখেছি, ঠিক আছে? হয়তো নাউটাকে কি দেন করেছি, কিন্তু আরও তো অনেক উদাহরণ আছে। এখানে অ্যামিজারকে ওয়াজ এভার করেছি, ক্যানকে কুড করেছি, ক্যানকে কুড, কিন্তু আরও তো উদাহরণ আছে। অর্থাৎ আরও বিভিন্ন রকম উদাহরণ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে সাজিয়ে দেবো তোমাদের জন্য। ততক্ষণ আমাকে অনুমতি দাও, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।